সহি নিয়তে অর্থাৎ আল্লাহ তাআলাকে রাজি খুশি বা সন্তুষ্ট করার উদ্দেশ্যে কেউ যদি একটা খুরমা খেজুরও আল্লাহর রাস্তায় দান করে, তার বদৌলতে আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড় সমান ওজন আর সমপরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর উহুদ পাহাড়ের ওজন যে কত আল্লাহ ছাড়া কেউই জানে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম, আমি রুমা আফরিন। এই তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট মিনি ব্লগ জার্নিতে। আজ কিন্তু সকাল সকাল আমি আমার কিচেনে দেখো নারকেল ফাটাচ্ছিলাম। নারকেলের কাজ নিয়ে চলে আসছি। সব কাজগুলো করে নিয়েছি যেহেতু একটু ফ্রি ছিলাম। আর নারকেলটা অনেক দিন রাখার কারণে আপি আনছিল গ্রাম থেকে, তো বলছিল আগে এটা আমাকে মানে কমপ্লিট করে রাইখা দিতে। যেহেতু আমি একটু অলসতা করছি, যার কারণে একটা নারকেল নষ্ট হয়ে গেছে, একদম পচে গেছে। আর এই তো বন্ধুরা দেখো, আমি কিন্তু নারকেলগুলোকে অফ ক্যামেরা অন ক্যামেরা মিলাই পুরাই নিছি। আর এটাকে আমি সুন্দরভাবে ক্লিন আউট করছি একটা এখানে ডিআইওয়াই করার জন্য। যখন করব তখন কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ফার্স্টেই বলে দিচ্ছি আমার সকল লাভের ভিউয়ার্স যে যেখান থেকে দেখছো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই শুরু করবে, তাহলে তোমাদের আর লাইকটা মিসিং হওয়ার কোনো চান্সেস থাকে না। দেখো ঘুম থেকে উঠে কিন্তু নারকেলটা কাজ শেষ করে আমি আমার মানে ওয়াশরুমে এসে কাপড়টা আগে ভিজে রেখেছিলাম, একটা একটা করে ধুয়ে ফেলেছি। আর কিছু অংশ তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য কন্টিনিউয়াসলি আর কি, একদিন কাজ না করলে, কাপড় না ধুইলে 2 দিন অনেকগুলো হয়ে যায়। তার প্রমাণ হচ্ছে এইটা। দেখো অনেকগুলি কাপড় ধুইছি, ইভেন আরও কতগুলি আগেই ধুয়ে নিছি। আর বাবুর খাতা তো আছেই, কাজের কোনো শেষ নাই। তারপরে এই যে রান্নাবান্নাগুলি দুপুরে সব কমপ্লিট করে নিয়েছি। আর তেমন কিছু রান্না করি না, এটা হচ্ছে বাইলা মাছ যেটাকে বলে, বা বেলে মাছ অনেকেই বলে। আলু দিয়ে টমেটো দিয়ে রান্না, টমেটো না আলু ধনেপাতা দিয়ে রান্না করছি, প্লাস হচ্ছে পাতলা ডাল, আর হচ্ছে পেঁপে ডিম দিয়ে ভাজি, একটু কচুমুখির টক করেছিলাম, প্লাস হচ্ছে তোমার শুটকি ভর্তা। আর সাধারণ খাবার কিন্তু অসাধারণ স্বাদ লাগে। সবসময় কিন্তু মাছ মাংস আসলে টেস্ট লাগে কিনা আমি জানি না, আমরা একটু ডিফারেন্ট ধরনের খাবার খাই। যেহেতু টানা কয়েকদিন গরুর মাংস খাওয়া হয়েছে, তাই এখন একটু মানে শর্টকাট খাবারগুলি খাওয়ার চেষ্টা করছি, একটু রুচি এক্সচেঞ্জ আর হচ্ছে স্বাদ বাড়ার জন্য। আর বরকে এই যে খাবারটা দিয়ে দিচ্ছি। একটা প্লেটে কিন্তু অনেকটা ভাত, আর একটা প্লেটে অনেক ভাত বলতে কি হচ্ছে, এখানে কিন্তু অনেক ভালোবাসা জড়িয়ে আছে। আর এখানে কিন্তু বর আমাকে খাই দেয় প্রত্যেক দিন, দুপুরে হোক বা রাত্রে, যে যখনই বাসায় থাকবে খাইতে বসলে কিন্তু আমাকে মানে একসাথেই খাই, একটা প্লেটেই খাই। এটা হচ্ছে বলা চলে অনেক ভালোবাসার একটা জায়গা। আর এই তো সব কাজকর্ম কিন্তু শর্টকাটেই শেষ করে ফেলেছি। দেখো ফাইনাল লুকটা কিন্তু কিছুই কোনোটা দেখাই নেই। আর এই যে আমি কিন্তু আমার কিচেন অর্গানাইজেশন র্যাক যেটা আছে আর কি, সবাই তো অনেক সুন্দর সুন্দর কিচেন র্যাক বা সেলফ আছে, বাট আমার হচ্ছে এটাই। এটা হচ্ছে স্টিলের, আমি এটা হাতে মানে টাকা দিয়ে বানিয়ে আনছি, রেডিমেড আনি নাই, হাতে বানানো ছিল। আর এটা আমি এখন একটু সব কিছু এলোমেলো করে ফেলছে নূর, যেহেতু এটার হ্যান্ডেলিংয়ের মানে তালার সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। দেন ওই ক্ষেত্রে নূর কী করে, এখানে এসে মানে 3টা তাক সে ধরতে পারে, উপরে তাকটা ছাড়া, তো সবটাই না ফালাই দেয়। যার কারণে আমি যেহেতু লকটাই নষ্ট, তো আমি দেখো এখানে কিন্তু চক দিয়ে রেখেছিলাম যাতে পোকা, তেলা পোকা বা অন্য আদার্স কিছু ঢুকতে না পারে। তো অনেক ডাস্ট ধুলা, অনেক দিন ধরে ক্লিন আউট করবো, আসলে এভাবে করাই হয় নাই, তাই এভাবে একবার ডিপ ক্লিন করে নিয়ে আমি সুন্দরভাবে এটাকে, আর এটার জন্য আমি একটা পলি পেপার ছিল আমার কাছে অনেক আগের, আমার যখন মানে পাখি ছিল অনেক, আর এই জন্য ওইটা আনছিলাম, কিন্তু ওইটা আর সম্পূর্ণটা কাজে লাগেনি, অনেক দিন ধরে ঘরে পড়ে আছে, তাই ভাবলাম পেপার না দিয়ে ওই পলিটাকে এভাবে দেখো কাটিং করে নিয়েছি অফ ক্যামেরায়, মাপটা দিয়ে কেচির সাহায্যে কেটে তারপর ওইটা সমান পরিমাপ করে নিয়েছি। তারপর এখানে ফোল্ড করে বিছিয়ে আমি সব কিছু সেট আপ করে দিব। দেখতেই থাকো, আমি কিন্তু চুপ হয়ে যাই নাই, কারণ আমি অনেক স্পিডে কথা বলি, অনেক কমপ্লেন থাকে তোমাদের, কমপ্লেন না এটা আর কি, অনেকে ভালোবাসে বা অনেকে অনেক দিক থেকে নেয়। আসলে আমি অনেক স্পিডে, সত্যি কথা বিশ্বাস করো, আমি যখন বড়াপি এই গ্রামে, বড়াপু তো এখন ফ্রান্সে চলে গেছে, যারা আমার আগের ভিডিওগুলি দেখেন হয়তো আমার সম্বন্ধে অনেক কিছুই জানো না। আর হচ্ছে বড়াপু গ্রামে থাকতো, তো ওইখানে যখন গেছি, আপু অসুস্থ ছিল, ডাক্তারের কাছে নিয়ে গেছে, বড়াপু আমাকে ওইখানে বলছে মানে একটু ইনসাল্ট করুক আর হাসি মজা যাই করুক না, সেইখানে আগে যে আমাকে ইনসাল্ট করছে যে কথা কম বলার ওষুধ আছে কি না, বা দুষ্টামি কম করার ওষুধ আছে কিনা, এমন কিছু থাকলে দেন, ওর একটু খাওয়াই বা ওর একটু ঠান্ডা করি, কারণ আমি এত দুষ্ট ছিলাম আর হচ্ছে এত বেশি কথা বলতাম। আর এখানে হয়তো তোমরা বহিঃপ্রকাশ পাচ্ছ, আসলে আমি অনেক স্পিডে কথা বলি, অনেক ধরনের অনেক মানে কথা বলি, যা হচ্ছে অনর্গল কথা বললে আমি কিন্তু হাঁপাইও না, আর কথা সাজাইতেও হয় না, আমার কথা বলতে বলতে কথা এরকমই হয়ে যায়। যাই হোক, অনেক ধরনের কথা বলে ফেলেছি, আর হাসি দুষ্ট, আর আসলেই আমি এমন। আর যাই হোক, চেষ্টা করব আস্তে ধীরে গুছিয়ে সুন্দর করে কথা বলার, বাট আসলে আমি যেমন নিজেকে এক্সচেঞ্জ করতে পারবো কিনা জানি না, তা আই ট্রাই টু মাই বেস্ট। তারপরও ওই দেখো আমি কিন্তু একে একে আমার প্রত্যেকটা সেলফের তাকগুলি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম।
আর এগুলো হচ্ছে আমি সবসময় যেখানে রাফ ইউজ, কারণ গেস্ট আসে যখন তখন, তো এখান থেকে করে নেই, যার কারণে আমার কিন্তু অন্যদিকে হয় না। আর আমার কিচেনটা অনেক ছোটো থাকে, আমি কিন্তু এটা রাখতেই পারি না, এটা রাখলে আমি ঢুকতেও পারবো না, বেরোতে পারবো না। আমি এমনিতে চিকন মানুষ, তারপর আমি এটা দিয়ে আসতে যেতে পারি না এটার পাশে রাখলে। সো এটাকে আমি ঘরে আমার আর কি মাস্ট, যেটা হচ্ছে তোমার গেস্ট রুম, ওইখানে রেখে দিছি আলমিরার সাথে। আলমিরার কালারটা, এটার কালারটা অ্যাডজাস্ট, দেখতেও এত একটা খারাপ লাগে না। এই তো ফাইনালি আমি কিন্তু আমার সব কাজগুলো এখানে গুছগাছ করে নিয়েছি। আর আমার যত লাভিয়ার ভিউয়ার্স আছে, গত ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে, অনেক সুন্দর সুন্দর কথা বলছে, নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাই মিলা। আসলে কি বলবো বলো, সবার কমেন্টসগুলি পড়লে এত ভালো লাগে যে আসলে মনে একটা অন্যরকম প্রশান্তি যায়, কাজ করার ইন্টারেস্ট আরেকটু বাইরে যায়। আমি কিন্তু ভিডিও মোবাইলটা হাতে নিলেই দেখি আমার কোন আপুরা কি কমেন্টস করছে, কে কি আমার ভালোবাসা দিতেছে। বিশ্বাস করো আমার কাছে খুব ভালো লাগে। আর কিছু কিছু আপু আছে যে আমাকে কমেন্টস করছে কুসুম ডায়েরি, যেটা আছে কুসুম জার্নি মেবি, তো ওই আপু বলছে যে আপু তোমার কথা আমার এতই ভালো লাগে, আমি কিন্তু তোমার আগের পরের ভিডিওগুলি খুঁজে খুঁজে দেখে আমি কিন্তু এখানে তোমাকে কমেন্টস করি। অনেক ধন্যবাদ কুসুম জার্নি আপু, তোমাকে কি বলবো আর। ভালোবাসাটা আসলে কখন কার ভিতর থেকে সৃষ্টি হয় কেউ জানে না, এটা হচ্ছে অলৌকিক একটা আল্লাহর দান। প্রত্যেকটা মানুষই চেষ্টা করে সবার ভালোবাসাকে আর সবার মনে একটা জায়গা করে নিতে, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা ওইভাবে ওই জায়গাটা করে নিতে পারি। আর ওই যে পরিস্থিতির কথা বললাম, যে কালকেও আমি ভিডিওতে কথা বলেছি, যখন খারাপ পরিস্থিতি আসবে তখন আমার মেঝো আপু আসছিল, পরে আমি ওর সাথে শেয়ার করতেছিলাম এরকম প্রবলেম এরকম, তো আপু আমাকে বললো একটা কথাই, আপু একটা বড় ধরনের একটা সাহস দিছে, মানে অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং এখনও জমা দেই নাই, তাই তুমি কিন্তু ভুলা গেলে চলবো না, তুমি কিন্তু অনেক একটা জ্ঞানী গুণী আর হচ্ছে অনেক মানে জ্ঞানীগুণী কি যতটুকু জ্ঞান আছে আলহামদুলিল্লাহ, প্লাস হচ্ছে অনেক কাজ জানি। তো তুমি যদি হাইরা যেতে চাও, তুমি যদি ভাবো আমি হেরে গেছি বা লাইফে উত্থান পতন থাকবেই, এইটার কারণে যদি তুমি ভাবো আমি হেরে গেলাম, তাহলে তো জীবন আর কিছুই হলো না, তোমাকে আর স্ট্রং হইতে হইব। আমার কাছে মনে হয় কি জানো, যাদের কিছু নাই তারা একটা আলগা একটা মুখোশধারী একটা লোক। আসলে অনেক মানুষ দেখবা কিছুই নাই কিন্তু তাদের চলাফেরা গেট আপ মানে একটা কি খালি কলসের মতো, খালি কলস বাজে বেশি, এটা একটা ধারণা আমি তখন রিয়েলাইজ করতে পারছি। আমি কি আপু দেখো আগে এভাবে চলছি, কিন্তু এখন তো আমি এভাবে চলতে পারবো না, আর চললেও আমার কাছে মনে হবে কি আমি একটা আলাদা একটা সাজসজ্জা মানে একটা মুখোশ পরে হাঁটতেছি। আপু বলতেছে না, তখন আপু ওই কথায় আমার এই উত্তরটা দিল, অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই, তুমি তো এক্সচেঞ্জ হইতেছে না, আগে একটু বেশি খাইছো এখন নাহলে একটু কম খাইবা, আগে একটু বেশি পড়ছো নাহলে এখন একটু কম পড়বা, আগে একটু বেশি খরচ করছো এখন নাহলে খরচের হাতটা একটু কমাই দিবা। বাই দা বাই তারপর হচ্ছে যখন দেখবে তোমার সব কিছু ঠিক হয়ে গেছে তখন তুমি আবার আগের জায়গায় ফিরে আসবা, বাট হিসাব করে বুঝে চললে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে আমি একটা সবসময় বলতাম বুদ্ধি করে চললে কিন্তু বিপদের মানে একটু বিপদটাকে এড়িয়ে চলতে পারলে তোমার বিপদের পরিমাণটা কিন্তু কম হয়। বাট আপুর থেকে একটাই শিক্ষা নেওয়া আর আমার এই বিপদ থেকে একটাই শিক্ষা নেওয়া যে বিপদে পড়লে অবশ্যই আমরা যদি বুঝা শুনা খরচ করা আর কিছু ইনভেস্ট করা রাখার চেষ্টা করতাম, অবশ্যই বড় বিপদটা আমার আসলে দেখা দিত না বা আমি ওই ফেস করতাম না। বাট যেহেতু ওরকম ধরনের বিপদ আইসা পড়ে, তো আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলছি প্রত্যেকটা লাইফেই কিন্তু আল্লাহ একটা পরীক্ষা নেয়। আমি গত ভিডিওতে বলছিলাম যে পরীক্ষা আসলে কখন কাকে দিয়ে নেবে, মাকে দিয়ে, বাবাকে দিয়ে, ছেলেকে দিয়ে, হাজব্যান্ডকে দিয়ে, ওয়াইফকে দিয়ে, আর হচ্ছে টাকা দিয়ে, আর তোমাকে বিপদে ফেলে বিভিন্নভাবে পরীক্ষা নেয়। পরীক্ষার কিন্তু আল্লাহর শেষ নাই, ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াকারই কিন্তু সবচেয়ে প্রধান। কে উত্তীর্ণ হইতে পারলো আল্লাহ কিন্তু তাকেই দেখে, আর যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকেই কিন্তু পরীক্ষায় বেশি ফেলে। হয়তো আমরা আপসেট হয়ে যাই, আল্লাহর প্রতি বিরূপ হয়ে যায়, নামাজ পড়বো না, এটা ভুল ধারণা শোনা, কখনো কেউ এটা করবো না। আল্লাহ যা করে আর কি সব কিছু ভালোর জন্যই করে। আমরা যদি ওইটা ভেবে আল্লাহর থেকে দ্বিরূপ হয়ে বা ফিরে যাই তাহলে কিন্তু আমাদের লাইফটা ধ্বংসের ছাড়া আর কিছুই নাই। কারণ পরীক্ষাকারী গণই উত্তম, আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, সে যা চাইবেন হয়তো তাই হবে। আলহামদুলিল্লাহ আমি সবসময় এটা রিয়েলাইজ করি। আর কি বলবো, তাই আমি সবসময় এটাই ভাবি, বুঝে শুনে খরচ, বুঝে শুনে চলা এবং বুঝে শুনে সবগুলি কাজ করা। আর বিপদটাকে যেখানে আসবে সেটাকে ভেবে একটু আগে থেকেই যদি সাবধান থাকে তাহলে বিপদের পরিমাণটা অনেকটাই কম হবে। এই তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে কিন্তু আমি নাড়ুর প্রসেস তৈরি করে নিচ্ছি। আমি কখনো নাড়ু বানাই নাই, আর এখানে কিন্তু আমার ফার্স্ট টাইম নাড়ু তৈরি করা। আমি আর কি অনেক আমার যত এখানে ভিডিও আপুরা আসছিল যাদের কুকিং চ্যানেল আছে সবারটাকে আমি চেক আউট করছি। তারপরে চেক করে আমি কিন্তু ওইভাবে আগে একটু ঘি আর শুকনা আর কি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু ঘিটা টেলে তারপর নারকেলটাকে করে দিয়েছি। তারপর একটু ভালো করে জাল দেওয়ার পরে আমি চিনিটা দিয়েছি। আসলে আমি জানি না আমার নাড়ুটা হবে কি না, কিন্তু অনেক আপসেট হয়ে গেছিলাম, কখনো বানাই নাই। যতই দেখি একটা জিনিস দেখবা মনে করতেছে কি আমি এত কাজ করি আমার এত কষ্ট লাগে নাই, কিন্তু এই নাড়ুটা বানাতে যে আমার এত কষ্ট লাগছে আমি কখনো বুঝতেই পারি নাই যে এত কেন কষ্ট হইলো। তারপরে আমি আমার একটা স্টুডেন্টের আম্মুকে দেখছিলাম নাড়ুর উপরে দিয়ে এরকম গুঁড়া দুধগুলিকে একটু দেয়, ছড়িয়ে দেয়, তারতে নাকি একটু একটা গুঁড়া দুধে একটা ফ্লেভার আসে, খাইতেও নাকি অনেক টেস্ট লাগে। আমি সবসময় তার খাবারগুলি খাইতাম, সে অনেক টেস্টি খাবার তৈরি করতো, ইভেন রান্না করাতে এত হাত ছিল সুন্দর।
খুব ভালো লাগতো তার রান্নাবান্না। তো তার কথায় নাড়ু বানাইতে যেয়ে আজকে তার কথা মনে পড়লো বিগত 8-10 বছর পরে। দেখো একটু কিন্তু গুঁড়ো দুধ আমি চুরি করে না, আমার ঘরেই তো, আমি একটু খেয়ে নিচ্ছি। আমি একটু এরকমই, মানে আমি আসলে কী খাবার পছন্দ করি না আমি নিজেও জানি না। আসলে যেসব খাবারগুলি ছোট থেকে বড় থেকে এখনও পর্যন্ত পছন্দ, সেটাই কিন্তু আমি এভাবে ওইভাবে আগেই খেয়ে নেই, সাবার করে ফেলি। আগে আমার নূরের জন্য, আবদুল্লার জন্য যখন ওর বাবা দুধ নিয়ে আসতো, নূরের বাবা, তখন আমি কিন্তু ওর থেকে আমি বেশি খায় ফেলাইতাম। এখন এটাকে একটু ভালো করে করে নিয়েছিলাম। আর যেহেতু দেখতেছিলাম আমি প্রথমে একটা ডো তৈরি করছি, ডোটা আসলে একদম ভালো হইতেছিল না। তারপরে আমি কি বলবো, অনেক চেষ্টা করার পরে আমি করছি, কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো, হইব না। তারপর অফ ক্যামেরায় এটাকে ভালো করে মতে নিয়েছিলাম হাত দিয়ে, আমার হাত দুটো লাল টকটক হয়ে গেছিলো, যেহেতু অনেকটা গরম ছিল, বুঝতে পারিনি এত গরম থাকা অবস্থায় যে ধরা যাবে না। তারপরে দেখলাম যে আস্তে ধীরে ওইটা একটু হালকা ঠান্ডা পরে মতার পর তারপরে কিন্তু দেখলাম একটা ডো এসেছে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু অবশেষে পেরেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে আমি অনেক ভালো করেছি। কেউ কিন্তু মিথ্যা বা একটা আশ্বাস দিও না, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, না বুঝা। আমার বাবা সবসময় যে কাজটা করতো, আমি যাই কিছু করতাম না, এমন একটা ভালোবাসা, আমার অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, খাইয়া অনেক টেস্ট কইব, প্লাস হচ্ছে কইব কি জানো, যে না নেক্সট টাইম আরও ভালো হইব, তুমি অনেক সুন্দর করে করছো, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়ে যে এত কিছু পারে, এমন একটা কথা বলতে মনটা ভরে যেত। কিন্তু আদার্স মানুষ এসে কী রান্না করছো, ভালো হয় নাই, দেখতে কি এক আন্দাজে কুন্দাজে হয়েছে, এটা কোনো মজা হইলো নাকি, মানে না মনটাই নষ্ট করে দিত। কিন্তু বাবার জায়গাটা তো আসলে অন্যরকম। বাবা সবসময় আমাকে এত সুন্দর করে সাপোর্ট করছে। যখন আমি আমার এই নতুন সংসার লাইফে, দেখো 5 বছর হয়েছে মাত্র আমার সংসার লাইফটা, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে ছিলাম 10 বছর। কিন্তু এই 5 বছর আমি কোনো রান্নাবান্না কিছুই পারতাম না, কিন্তু বাবা এত সুন্দরভাবে সাপোর্ট করতো, আলহামদুলিল্লাহ। সাপোর্টের কারণে কিন্তু আমি এগিয়ে গিয়েছিলাম। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, বাবার মতো আসলে কেউই হয় না। আর এখন আমি শিশির আপুর কিছু কথা বলবো। শিশির আপু কিন্তু সবার ভিডিও আবার আগে পরে থেকে, মানে আগে পরে যেগুলি গ্যাপ হয়ে গেছে সবারগুলি দেখে দেখে কমেন্টস করতেছে। আপুর মনটা আর শরীরটা, আপুর কথাগুলি শুনলে বোঝা যায় আপু এখনও কমপ্লিটভাবে আসলে মনটা স্ট্রং করতে পারে না। আমি দোয়া করি। আর দোয়া এমন একটা জিনিস যে কিনা আল্লাহ ফিডব্যাক একটা রাবার বলের মতো, যে যার জন্য দোয়া করে দোয়াটা কিন্তু তার জন্যই লেখা হয়ে যায়, বা তার জন্যই আগে এটা করা হয়। কিন্তু আমি সবসময় দোয়া করি সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আল্লাহ যেন তার সমস্যাটাকে কমিয়ে দেয়। আর শিশির আপু যেন তাড়াতাড়ি আমাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসে। আর শিশির আপুর থেকে অনেক কিছু শিখা, বিশ্বাস করো, সবার থেকেই তো কম বেশি শিখি, কিন্তু আমার ভুলগুলি ধরিয়ে দেওয়া, প্লাস হচ্ছে আমার ভুলগুলোকে শুধরে নিয়ে কাজ করিয়ে এগিয়ে যাওয়ার অনেক অনুপ্রেরণা পাই আপুর থেকে। শিশির আপু তোমার জন্য মন থেকে, মনের অন্তঃস্থল থেকে দোয়া, ভালো থাকবে। আর লিপি আপু আছে, লিপি আপু কিন্তু সবাইয়ের ভিডিওগুলি ফুল ওয়াচ করে দেখে সবাইকে ফুল সাপোর্ট করে।